যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা আলোচনা করব দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 6 সম্পর্কে, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির আদেশ 6 সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই আদেশটিতে খুব গুরুত্বপূর্ণ দুই একটি ব্যাপার রয়েছে এবং বার কাউন্সিল ও জুডিশিয়ারির পরীক্ষায় বিভিন্ন সময়ে এই আদেশ থেকে লিখিত এবং এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসার ইতিহাস রয়েছে। কাজেই এই আদেশটি যথেষ্ট গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে এবং আমরা যারা প্র্যাকটিশনার আমাদের জন্যও বাস্তবিক বা প্রায়োগিক ক্ষেত্রে এই আদেশের অনেক গুরুত্ব রয়েছে বা অনেক ব্যবহারও রয়েছে। এর বাইরেও আমরা যারা আইন সম্পর্কে আগ্রহ প্রকাশ করি বা আমরা যারা সাধারণ নাগরিক, আমাদেরও এই আদেশটি সম্পর্কে জেনে থাকা প্রয়োজন। কেননা আইন একটি কথা বলে যে কোনো ব্যক্তি আইন জানে না, আইন কিন্তু সেটা স্বীকার করে না। যে কোনো সমস্যায় কোনো ব্যক্তি যদি বলেন যে আইনটি আমার জানা ছিল না, সেটা কিন্তু তার বিপক্ষে যায়। যদিও আমরা সকলে আইনের ছাত্র নই, কিন্তু আইন দাবি করে একটা দেশের সকল নাগরিক সেই দেশের প্রচলিত সকল আইন সম্পর্কে অবগত থাকবে। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। আমাদের আজকের আদেশটির নাম হচ্ছে প্লিডিংস জেনারেলি বা সাধারণভাবে আর্জি জবাব। এই কথাটার মধ্যে একটা গুরুত্ব রয়েছে। সাধারণভাবে আর্জি জবাব বলা হয়েছে, আর্জি জবাব। তো এই আর্জি জবাব যে বাংলা শব্দটা, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আর্জি এবং জবাব নাকি আর্জি অথবা জবাব? ইংরেজি শব্দটা হচ্ছে প্লিডিংস। তো এইখানে শিরোনামে বলছে প্লিডিংস, কিন্তু এটার একটা ব্যাখ্যা আমরা পাই বা এটা সম্পর্কে কেউ বোঝাচ্ছে সেটা পাই আমরা প্রথম বিধিতে। এই আদেশের 1 নম্বর বিধির শিরোনামই হচ্ছে প্লিডিং, ওখানে কিন্তু এসটা নেই, যদিও অর্থে বলা হচ্ছে আর্জি জবাব, এবং বলছে যে আর্জি জবাব বলতে বোঝাবে আর্জি অথবা জবাব। তাহলে আমরা এই বিধি 1 থেকে যা পাচ্ছি সেটা হচ্ছে প্লিডিং বললে আমরা ধরে নিব আর্জি অথবা জবাব, অর্থাৎ এর যে কোনো একটি। আলাদাভাবে প্রত্যেকটি প্লিডিং। যখন একজন প্লেন্টিফ তার প্লিডিং সাবমিট করে বা আর্জি সাবমিট করে, তখন সেটাকে আমরা প্লিডিং বলবো। যখন সে তার প্লেইন্ট সাবমিট করছে, একজন প্লেন্টিফ, সেই প্লেন্টিফের প্লেইনটা হচ্ছে তার জন্য প্লিডিং। আবার ডিফেন্ডেন্ট বা বিবাদী যখন তার রিটেন স্টেটমেন্ট বা ডব্লিউএস সাবমিট করছে বা ডব্লিউএস নিয়ে কথা বলছে, তখন সেই রিটেন স্টেটমেন্টটি বা লিখিত জবাবটি তার জন্য হবে তার প্লিডিং। কিন্তু যদি প্লিডিংস বলা হয়, তখন আমরা ধরে নিব যে এটা আর্জি জবাবই বলছে, কিন্তু এই আর্জি জবাবের বেশ বাক্যটা হবে আর্জি এবং জবাব, আর সমস্ত পদটা হবে বা সমাসবদ্ধ পদটা হবে আর্জি জবাব। তাহলে আর্জি জবাবের বেশ বাক্যটা কিন্তু দুই জায়গায় দুই রকম হচ্ছে। যদি প্লিডিংস হয় ইংরেজি শব্দটা, তাহলে হবে আর্জি এবং জবাব। আর যদি শুধু প্লিডিং হয় ইংরেজি শব্দটা, সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বাংলা শব্দটা আর্জি জবাব, কিন্তু সেটার ব্যাখ্যা করলে বা সেটাকে ইলাবোরেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর্জি অথবা জবাব। কখন? প্লিডিংয়ের ক্ষেত্রে। আর্জি এবং জবাব পাবো কখন? প্লিডিংসের ক্ষেত্রে। এই ব্যাপারটা নিয়ে আইনের ছাত্রদের মধ্যে অনেক কনফিউশন থাকে প্রায়শই। যাই হোক, তারপর আমরা দেখব এই আদেশে মোট 18টি বিধি আছে। আইনের সকল বিধি বা সকল ধারাই গুরুত্বপূর্ণ, তবে আমাদের প্রয়োজন অনুসারে কম বেশির ব্যাপার থাকে। আমরা এখানে যে আলোচনা করি আমাদের এই চ্যানেলে, সেটা আমরা আগেই বলেছি, আমরা 3 শ্রেণীর ব্যক্তিবর্গের জন্য এই আলোচনাটা মূলত করা হয়। এক হচ্ছে যারা আইনের শিক্ষার্থী,
পরীক্ষা দিবেন বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারি, 2 হচ্ছেন যারা আইন চর্চা করেন আইনজীবী, 3 হচ্ছেন সাধারণ জনগণ যারা আইনের প্রতি আগ্রহী বা যাদের আইনটা জানা প্রয়োজন। তো এই 3 শ্রেণীর মানুষের প্রয়োজনের নিরিখে সকল অর্ডারের সকল বিধি সবসময় সমান গুরুত্বপূর্ণ হয় না। সেজন্য আমরা অধিক গুরুত্বপূর্ণ বিধিসমূহ নিয়ে আলোচনা করি। কিছু কিছু বিধি থাকে যেটা খুব কম সময়ে হঠাৎ গুরুতর প্রয়োজন হয়। যাই হোক, আমরা দেখব এই 18টি বিধির মধ্যে সাধারণত 10টি বিধি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেই 10টি বিধি আমরা মূলত আলোচনা করব। এর মধ্যে বিধি 1 আমরা জানলাম। 2-এ যে বিধি আছে সেখানে বলছে যে প্লিডিং স্টেট কিসের জন্য হবে, সেটা হবে যে শুধুমাত্র মানে এভিডেন্সের জন্য হবে না, ফ্যাক্টসের জন্য হবে, ম্যাটেরিয়াল ফ্যাক্টসের জন্য হবে। প্লিডিং স্টেট ফর ম্যাটেরিয়াল ফ্যাক্ট নট এভিডেন্স। এবং শুধু এই অংশটা, এটা হচ্ছে বিধির শিরোনাম, এই অংশটি একটি বার কাউন্সিলের কোনো একটি পরীক্ষায়ও এসেছিল যে প্লিডিং স্টেট ফর ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স, ব্যাখ্যা করুন, সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে যখন আমরা প্লিডিং সাবমিট করব বা প্লিডিং লিখব বা প্লিডিং দিব বা প্লিডিং নিয়ে কাজ করব, প্লিডিং মানে হচ্ছে আর্জি অথবা জবাব। সেই আর্জি অথবা জবাবে কি থাকবে? থাকবে বিষয়বস্তু, মানে যে বিষয়বস্তুর প্রেক্ষিতে আমি আমার দাবিটা করছি, প্রতিকার চাচ্ছি, সেটা আমি প্লেইনটেও যেতে পারি, রিটেন স্টেটমেন্টেও যেতে পারি, সেই পক্ষ চাইতে পারি। তো সেই পক্ষ যখন সেটা চাচ্ছে তখন কি হচ্ছে, তাকে সেই প্লিডিংয়ের মধ্যে উল্লেখ করতে হবে তার ম্যাটেরিয়াল ফ্যাক্ট বা বিষয়বস্তু উল্লেখ করতে হবে। এভিডেন্স উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, ঘটনা বা সাক্ষ্য এইসব ব্যাপার উল্লেখ করার প্রয়োজন নেই, শুধু বিষয়বস্তুটা দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে একেবারেই কি প্রয়োজন নেই? না, কখনো কখনো প্রয়োজন হয়। কখন প্রয়োজন হয় এবং সেটা কিভাবে তাহলে আমরা উল্লেখ করব, যেহেতু এখানে বলছে সেগুলো উল্লেখ করার প্রয়োজন নেই, সেটা আমরা পাবো বিধি 4-এ। ওখানে বলছে যে যদি সেইটা কোনো এভিডেন্স যদি গুরুত্বপূর্ণ হয় বা কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া যদি গুরুত্বপূর্ণ হয় তখন সেটা দেওয়া যেতে পারে। সেটা কখন? যেমন বিশ্বাসঘাতকতা, প্রতারণা। এখন আমি বললাম আমার আর্জিতে যে অমুক ব্যক্তি অমুকের সাথে প্রতারণা করেছে বা আমার সাথে এই বিষয় নিয়ে প্রতারণা করেছে, কিন্তু এখানে আমি কোনো ব্যাখ্যা দিলাম না বা ঘটনার কথা বললাম না যে অমুক দিনের অমুক সময়ে অতটার সময় এইভাবে সে আমার সাথে প্রতারণা করেছে। একেবারে বিস্তারিত এখানে দিতে হবে না, সাক্ষ্য প্রমাণে বিস্তারিত দিব, কিন্তু এটাও তো এক প্রকার সাক্ষ্য বা ঘটনার বিবরণ। তো এইটুকু আমাকে দিতে হবে যখন আমাকে ওই প্রতারণা বা আত্মসাৎ এই জাতীয় বিষয় যখন আসবে। তাহলে বিশেষ ক্ষেত্রে প্রয়োজনের নিরিখে সেগুলোও দেওয়া যেতে পারে, কিন্তু ইন জেনারেল কী হবে, যে কোনো ঘটনার ক্ষেত্রে আমাকে সাক্ষ্য প্রমাণ আর্জিতে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে আর্জিতে কি ঘটনার সাক্ষ্য সম্পর্কে কোনো বিবরণ দিতে হবে কি না? তখন কিন্তু আমরা শুধুমাত্র না বললে হবে না। লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে প্রয়োজন সাধারণত নেই 2 বিধি অনুযায়ী, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে 4 বিধি অনুযায়ী দেওয়ার প্রয়োজন রয়েছে। এই হচ্ছে এটার একটা গুরুত্বপূর্ণ দিক। তারপর আমরা দেখব ব্যত্যয় বা ডিপারচার, 7 নাম্বার বিধি। বিধি 7-এ যে কথাটা বলছে সেটা হচ্ছে যে কোনো প্লিডিংয়ে এমন কোনো বিষয় উত্থাপন করা যাবে না যেটা পূর্ববর্তী প্লিডিংয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ বা সামঞ্জস্য নেই, সামঞ্জস্যহীন। অর্থাৎ আগের প্লিডিং বলতে কি, আমি যখন জবাব দিব তখন কিন্তু আমি আগের প্লিডিং অর্থাৎ আমার অপরপক্ষের যে প্লেইন্ট আছে সেটাকে অনুসরণ করে কিন্তু আমাকে রিটেন স্টেটমেন্ট দিতে হবে। এখন আমি এখানে এমন কিছু বিষয় উল্লেখ করলাম যেটা আমার যে আমার জন্য যে প্রাসঙ্গিক প্লেইন্ট সেটার সাথে আমার বিষয়টার সামঞ্জস্যতা নেই, তাহলে এটা সেখানে দেয়া যাবে না। এই কথাটা ব্যত্যয় হিসাবে বলছে বিধি 7-এ। তবে এখানে আরেকটা কথা বলছে যে বিশেষ ক্ষেত্রে সেটা করা যেতে পারে, সেটা কিভাবে? সংশোধনের মাধ্যমে, প্লিডিং সংশোধনের মাধ্যমে। এখন প্লিডিং সংশোধনটা কিভাবে করব সেটা পরবর্তী বিধিতে, অন্য বিধিতে আমরা পাবো, আমরা ধারাবাহিক আলোচনায় যাচ্ছি। তারপর আমরা দেখব গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে 9 বিধিতে কি বলছে? 9 বিধিতে বলছে যখন প্লিডিংয়ে কোনো দলিলের বিষয় থাকে, কোনো দলিলের কথা উল্লেখ করতে হয়, তখন এই দলিলের
ভেতরকার যে ঘটনা আছে সেই সমস্ত ঘটনা বলার দরকার নেই, বা দলিলের নিজস্ব কিছু ভাষা থাকে, কিছু শব্দ থাকে, ওই শব্দগুলো হুবহু প্রতিস্থাপন করে আমার বক্তব্যটা দেয়া প্রয়োজনীয় নয়। আমাকে শুধু দলিলের সারমর্মটা প্লিডিংয়ে উল্লেখ করলেই হবে। তবে যদি একাধিক দলিলের অনেক ব্যাপার থাকে তখন প্রয়োজনের নিরিখে যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকু উল্লেখ করলেই যথেষ্ট। পুরো দলিল সম্পর্কে বিবরণ দিতে হবে না, শুধু সারমর্মটা দিলেই হচ্ছে। এটা হচ্ছে 9 বিধিতে আমরা পাচ্ছি। তারপর আমরা আরেকটু দূরে চলে যাব, আমরা দেখব যে যখন আমরা প্লিডিং বা আর্জি বা আর্জি অথবা জবাব আমরা দাখিল করব, তখন সেখানে কে স্বাক্ষর করবে, স্বাক্ষরের একটা বিষয় থাকে। এটা নিয়ে এমসিকিউতে প্রশ্ন আসে বা রিটেনেও প্রশ্ন আসে। তো ওখানে স্বাক্ষর করবে কে? অবশ্যই যিনি যে পক্ষ আছেন সে পক্ষ কিন্তু অবশ্যই স্বাক্ষর করবে। পক্ষের স্বাক্ষর ছাড়া কোনো প্লিডিং কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখন শুধু পক্ষ স্বাক্ষর করলেই হবে? এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্লিডিংয়ে পক্ষ স্বাক্ষর করতে হবে, পাশাপাশি পক্ষে নিযুক্ত আইনজীবীও স্বাক্ষর করতে হবে অবশ্যই। তাহলে দুইজনের। তাহলে এমসিকিউতে যদি প্রশ্ন আসে যে প্লিডিংয়ে কে স্বাক্ষর করবে, নিচে 4টা অপশন দেওয়া থাকলো, এর মধ্যে অপশন এরকম আছে যে শুধু আইনজীবী, কিংবা আইনজীবী এবং পক্ষ, শুধু পক্ষ, বা কেউই না, ইত্যাদি। তো এখানে হচ্ছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। বা কোন বিধিতে আছে সেটা হচ্ছে আমরা জানলাম 14 বিধিতে, 6 আদেশের 14 বিধিতে সেই স্বাক্ষরের কথাটা বলা আছে। এখন স্বাক্ষর করে এটা দিল। এখন প্লিডিংয়ে বা আর্জি জবাবে আমরা দেখি যে নিচে আমরা একটা সত্যতা উল্লেখ করি, হ্যাঁ, সত্যায়ন করি। তো এই বা সার্টিফাই যেটাকে বলা হয়, এখন এটা কে সার্টিফাই করবে? সার্টিফাই করবে ওই যিনি প্লিডিং দিচ্ছে, সেই মানে যে পক্ষ, সেই পক্ষ সেটাকে সত্যায়ন করবে। এখন পক্ষ অনেকে থাকতে পারে। দেখা গেল যে একটা প্লিডিংয়ে বা একটা আর্জিতে 20 জন মিলে একটা 20 জন বাদী, হ্যাঁ, প্লেন্টিভ 20 জন একটা আর্জি দাখিল করছে, তাহলে সত্যায়নটা কে করবে? তো সত্যায়নটা করবে যে কোনো একজন যিনি এটা সম্পর্কে জানেন, মামলা সম্পর্কে জানেন, ঘটনাগুলো সম্পর্কে জানেন এবং স্বীকার করেন। এবং এইখানে যদি এরকম থাকে যে অনেক ঘটনা আছে যেগুলো তিনি স্বীকার করেন না, বাট উনি এটা সত্যায়ন করছেন, সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এগুলো আইনের অনেক বিধান, কিন্তু আমরা বাস্তবে যে প্রয়োগটা পাই সেটা হচ্ছে সত্যায়নটা একজন করবে। এখন 20 জনের মধ্যে যে করবে, সাধারণত আমরা তাকে যখন স্বাক্ষর করে 1 নম্বরে রাখি, সাধারণত যখন উপরের মানে পেজের উপরে যখন ধারাবাহিক স্বাক্ষর করা হয়। কিন্তু এর মানে এই না যে এখানে এরকম কিছু উল্লেখ নাই যে তার ধারাবাহিক ক্রম কোথায় থাকবে। শুধু বলা হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে জানে সে ওখানে সত্যায়ন করবে। এবং যদি তার কোনো প্রতিনিধি থাকে, যেমন মুক্তারনামা দিয়ে একজনকে প্রতিনিধি করে দেয়া হলো, তাহলে সেও এখানে স্বাক্ষর করতে পারে, বা অপর কোনো ব্যক্তিও করতে পারে। কিন্তু শর্তটা হচ্ছে এই মামলার বিষয়বস্তু সম্পর্কে সে যে জানে এটা উল্লেখ করতে হবে। এবং সত্যায়নে আরেকটা ব্যাপার উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে যে সত্যায়ন করছে সে তার ওই সত্যায়নের সময় এবং স্থান উল্লেখ করবে। এইখানে আমরা আইনের ছাত্ররা প্র্যাকটিস করতে গিয়েও ভুল করি, এবং এমনকি আমরা পড়ার সময়ও ভুল করি, ব্যাপারটা আমাদের ক্লিয়ার থাকে না। এই সত্যায়ন বা সত্যতা, এইটা সাধারণত উল্লেখ করতে হয় যে আমি আইনজীবীর চেম্বারে অদ্য এত তারিখে এতটার সময় উপস্থিত হয়ে সত্যায়ন করছি। কিন্তু সেম একটা প্যাটার্ন আছে অন্য জায়গায়, সেটা হচ্ছে হলফনামা। হলফনামা কখন প্রয়োজন হয় সেটা ভিন্ন আলোচনা আমরা ভিন্ন সময় করব। কিন্তু আমরা দেখি যে হলফনামার সময় আমরা উল্লেখ করি অ্যাডভোকেট কমিশনারের কাছে। গুরুত্বপূর্ণ ব্যাপার এইটা যে আমরা যখন সত্যায়ন করি তখন অনেক ক্ষেত্রেই সত্যায়নের স্থান বা সময় উল্লেখ করি না, এবং এইভাবেই কোর্টে প্র্যাকটিস চলছে, এটা নেওয়াও হয়। কিন্তু আইন বলছে যে যিনি সত্যায়ন করবেন বা যিনি সার্টিফাই করবেন, ওই সার্টিফাইডকারী কী করবেন, তার ঘটনার মানে সার্টিফাইডের সময় এবং স্থান উল্লেখ করবেন। তো যাই হোক, এটা হচ্ছে ওই সত্যতার ব্যাপার আমরা পাচ্ছি 15 বিধিতে। 16 বিধিতে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আছে, যেটা কোনো এক সময় এমসিকিউ পরীক্ষায় এসেছিল। সেটা হচ্ছে যে এই প্লিডিংস মানে আর্জি জবাব কর্তন, হ্যাঁ, বা নির্দিষ্ট একটা অংশ
কেটে দেয়া, স্ট্রাইকিং আউট অফ প্লিডিং। তো এই নির্দিষ্ট একটা অংশ কেটে দেয়া বা আর্জি জবাব আদালত কখন কর্তন করতে পারে, স্ট্রাইকিং আউট প্লিডিং কখন হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বা কোন বিধিতে আছে, প্রশ্নটা সম্ভবত এমসিকিউতে এসেছিল যে স্ট্রাইকিং আউট প্লিডিং কোন বিধিতে রয়েছে এরকম। তো সেটা হচ্ছে ওই 16 বিধি। অর্থাৎ যদি প্লিডিংয়ে এমন কিছু বিষয় উপস্থাপন করা হয় যেটা কুৎসা বা অশ্লীলতা বা এরকম কিছু বিষয়, কিংবা একদম অপ্রাসঙ্গিক বা একটা দ্বন্দ্ব তৈরি করে এই জাতীয় কোনো বিষয়, অর্থাৎ যেটা সাধারণভাবে প্রযোজ্য হয় না, ভিন্ন রকম একটা ভাষা বা ভিন্ন রকম একটা ব্যাপার এরকম যেটা আপত্তিকর, এরকম কিছু উত্থাপিত হলে আদালত সেটাকে কি করতে পারেন, স্ট্রাইকিং আউট করে দিতে পারেন বা সেই অংশটা কেটে দিতে পারেন। এটা কি কোন বিধি বলে তিনি পারেন সেটার বর্ণনা আছে, সেটার ক্ষমতা দেয়া আছে ওই 6 আদেশের 16 বিধিতে। এখন আমরা দেখব 17 বিধি, যেটা এই আদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধি এবং সবচেয়ে বেশি প্রয়োগ হয় বা ব্যবহৃত হয় এরকম একটা বিধি। 6 আদেশের 17 বিধি হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং বা প্লিডিং সংশোধন, আর্জি বা জবাব সংশোধন। এটা নিয়ে অনেকবার অনেক পরীক্ষা, জুডিশিয়ারিতে তো আসেই, বার কাউন্সিলেও আসে, যে এটা লিখিত পরীক্ষাও বড় প্রশ্ন আসে, এমসিকিউতে তো হরহামেশাই আসে। সেটা হচ্ছে যে প্লিডিং কখন সংশোধন করা যায়, বা অনেক রকম অনেক আঙ্গিকে প্রশ্ন আসে। তো আমরা এখানে বেশ কিছু বিষয় দেখব যে, এবং আমরা আদালত পাড়ায় সবসময় এটা সংশোধনের জন্য দরখাস্ত দিয়ে থাকি। তো প্রশ্ন হচ্ছে যে আর্জি বা জবাব বা প্লিডিং কখন সংশোধন করা যায়। প্লিডিং কি, বা এরকম প্রশ্ন হতে পারে যে বিচার কার্য শুরু হওয়ার পর বা চার্জ গঠন করার পর, ইস্যু গঠন করার পর কি প্লিডিং সংশোধন করা যায় কি না, কিংবা রায় ডিক্রি হয়ে গেলে, রায় ডিক্রি হওয়া মানে কি, মামলা মোটামুটি এক প্রকার শেষ হয়ে গেছে, তাই না? তো রায় ডিক্রির পরে কি প্লিডিং সংশোধন করা যায়। তো এই 17 বিধিতে শুরুতেই বলা হচ্ছে যে প্লিডিং যে কোনো সময় সংশোধন করা যায়, তবে এখানে শর্ত দেয়া আছে। প্লিডিংটা সংশোধন করার মূল উদ্দেশ্যটা কি হবে, এরকম প্রশ্ন আসতে পারে। প্লিডিং সংশোধনের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে যে পক্ষগণের মধ্যে বিরোধের প্রকৃত চরিত্র বা বিরোধের প্রকৃত কারণ নির্ধারণ করা। যে বিষয়টা নিয়ে বিরোধ তৈরি হয়েছে সেই বিষয়টার প্রকৃত কারণ যদি সিগনিফাই না হয় বা সেটা যদি সুনির্দিষ্টভাবে নির্ধারিত না হয় ওই যে এক্সিস্টিং প্লিডিং আছে সেটার মধ্যে, তাহলে সেটা অ্যামেন্ডমেন্ট করে সেই সুনির্দিষ্ট করার স্বার্থে সেটা অ্যামেন্ডমেন্ট করা যাবে বা প্রকৃত কারণটা নির্ধারণের জন্য অ্যামেন্ডমেন্ট করা যাবে যে কোনো পর্যায়ে মামলার। কিন্তু এখানে এরপরে আবার শর্ত দিয়ে বলছে, এখানে আমরা দেখব কয়েকটি উপবিধি রয়েছে, বলা হচ্ছে যে ওটা কি করা যাবে না, বিচার শুরু হওয়ার পর বা ইস্যু গঠনের পর, হ্যাঁ, ওই প্লিডিং সংশোধন করা যাবে না, বা আদালত সাধারণত বিচার শুরু হয়ে গেলে সেটা সংশোধনের অনুমতি দিবেন না। তাহলে প্রথম বলা হচ্ছে যে কোনো সময়, পরে বলা হচ্ছে যে এটা শুরু হওয়ার পর অনুমতি দিবে না। তাহলে কেন দিবে না? বলছে যে যদি না এটা আদালতের কাছে প্রতীয়মান হয় যে সংশ্লিষ্ট পক্ষ মানে তার ইচ্ছে থাকা সত্ত্বেও বা চেষ্টা করা সত্ত্বেও ইস্যু গঠনের পূর্বে সেটা সে উল্লেখ করতে পারে নাই, বা তার প্লিডিংয়ে সেটা সে সংযুক্ত করতে পারেনি, মানে তার ইচ্ছার কোনো কমতি ছিল না, গাফিলতি ছিল না, তারপরেও সেটা হয়ে গিয়েছে, কিন্তু এটা যেটা হয়েছে সেটা দিয়ে মামলার পক্ষগণের বিরোধের প্রকৃত বিরোধ নির্ণয় করা যাচ্ছে না। কাজেই তখন আদালত ইস্যু গঠন হওয়ার পরেও তাকে এটা দিতে পারে, মানে ওই আর্জি জবাব সংশোধনের সুযোগ দেয়া যেতে পারে। তারপর বলা হচ্ছে যে এই যে আর্জি জবাব সংশোধন সে করবে, তাকে সেই সুযোগটা দেয়া হলো, কিন্তু সে এই সুযোগটা ইয়ের আগে সে গ্রহণ করতে পারলো না, এটা প্রমাণ করলো, তাহলে সে কি মানে কতদিনের মধ্যে সেটা সে করতে পারবে? মানে যখন একটা প্লিডিং সংশোধনের অনুমোদন হয় তখন সে কতদিনের মধ্যে সেটা করতে পারবে, অনুমতি যখন কোর্ট প্রদান করে, সেটার ব্যাখ্যা আমরা পাচ্ছি বা সেটার বিধান আমরা পাচ্ছি 18 বিধিতে, যেটা সর্বশেষ বিধি। এখানে বলা হচ্ছে যে সাধারণভাবে কতদিনের মধ্যে করতে হবে, যতদিন আদালত নির্দিষ্ট করে দিবে ততদিনের মধ্যে
আর্জি জবাব সংশোধন করতে পারবে। যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আর্জি জবাব সংশোধন না করা হয়, প্লিডিং সংশোধন না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সময় থাকবে 14 দিন। অর্থাৎ আদালত অনুমতি দিলেন কিন্তু এটা নির্দিষ্ট করলেন না, তাহলে সময় হবে 14 দিন, এবং সেই 14 দিনের পরে সেটা আর সংশোধন করা যাবে না। তাহলে আমরা মূলত এই যে বিধি 6 সেটা আমরা কিসের উপর জানলাম, যে প্লিডিংস জেনারেলি বা সাধারণভাবে আর্জি জবাব। এখানে আমরা পরবর্তীতে দেখব যে আর্জি, শুধুমাত্র আর্জি নিয়েও একটি স্বতন্ত্র আদেশ রয়েছে, যেখানে অনেক বিধির মধ্যে আর্জি সম্পর্কিত যাবতীয় আলোচনা করা হয়েছে, এবং আমরা দেখব রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব সম্পর্কেও আলাদা আদেশ রয়েছে। আমরা সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আজকের আলোচনার মূল যে বিধি আমরা মনে রাখার চেষ্টা করব সেটি হচ্ছে 6 আদেশের 17 বিধি। 17 বিধির মূল বক্তব্য হচ্ছে আর্জি জবাব সংশোধন, এবং আর্জি জবাব সংশোধন করতে হয় কী কারণে বা কখন করা যায়, মোকদ্দমার যে কোনো পর্যায়ে করা যায় যদি আদালত অনুমতি দেয়, এবং সেটা বিরোধের প্রকৃত বিরোধে নির্ধারণের জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেটা করা যায়, এবং সেটা বিচার শুরু সাধারণভাবে চেষ্টা করতে হয় চার্জ গঠনের আগে বা বিচার শুরু হওয়ার আগে, কিন্তু প্রয়োজনের নিরিখে বিচার শুরু হওয়ার পরেও সেটা করা যেতে পারে যদি সেটা আগে চেষ্টা করা সত্ত্বেও সেটা উপস্থাপন করতে পক্ষ ব্যর্থ হয়, কিংবা সেটা করতে গিয়ে যদি বিরোধের প্রকৃত কারণ নির্ধারণ না হয় তখন সেটা করা যাবে, কিংবা যদি মোকদ্দমার চরিত্র পরিবর্তন না হয় তখন সেটা করা যাবে। এরকমও প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে এই আর্জি জবাব সংশোধন করা যায় না। তো যাই হোক, এই আলোচনা শোনার জন্য ধৈর্য ধরে এতক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ, এবং সবার জন্য অনেক শুভকামনা। সকলেই ভালো থাকবেন।